ডক্টর গৌতম শাস্ত্রী। আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানে সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি দাদার কাছ থেকে কথাগুলো শুনছিলাম, শুনতে শুনতে দাদা আমাকে হঠাৎ করে থামিয়ে দিতে বললেন এবং দাদা বলছেন যে আমার কথাটা আগে শুনুন। সত্যিকার ওনার কথাটা আগে কিন্তু শুনতে হবে, সেই জন্যই আমি আবার দাদার কাছ থেকে শুনতে চাইবো যে আচ্ছা দাদা, আপনার মনে কি কোনো ক্ষোভ ছিল, কোনো অসন্তোষ ছিল, যে কারণে আপনি সব বাধা পেরিয়ে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এসেছেন? আমি একজনের কাছে গিয়েছিলাম, নাম প্রকাশ করব না, কিন্তু খুব বলে যে ভালো ভালো ভালো, মানে নিজের সম্বন্ধে অনেক ভালো একটু বাড়িয়ে বলে আর কি, কিন্তু কার্যক্ষেত্রে সেটা হয় না। আমি প্রোগ্রাম দেখে আমিও গেলাম, যাওয়ার পরে আমাকে বললে এই প্রতিকার লাগে, প্রতিকার করলাম, দেখলাম প্রতিকার করার পরে এবার আমাকে একটা নিয়ম ছিল, সেই নিয়মটা হওয়ার পরে আমি বললাম, ফোন করলাম, ফোন ধরে না, ফোন করলে ফোন ধরে না। যাই হোক, সে জানি আমার পয়সাটা জলে গেল। এবার একদিন আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসছি, 2:35 নাগাদ, 4:30 দিকে প্রোগ্রাম হচ্ছে। প্রোগ্রামটা ভালো পছন্দ হলো, আমি ফোন লাগালাম। সেই দিনকে ফার্স্ট দেখলাম আমার মানে ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে, সঙ্গে সঙ্গে আমার 3-4টে কথা সঠিক বললো। সেদিনকে ছিল মঙ্গলবার, আমি বললাম দেখাবো, বলে আজকে মঙ্গলবারে হয়ে যাবে। আমি চলে এলাম সঙ্গে সঙ্গে স্যারের কাছে। যখন আমি আলোচনা করছি বসে, স্যার বলে এই প্রোগ্রামটা দেখলাম না কিছুক্ষণ আগে। আমি হ্যাঁ স্যার, আমি 2:35 আমি প্রোগ্রাম দেখেছি, রাত্রিবেলায় আবার এসেছি 8:30টার সময়। স্যারকে আবার দেখালাম কালীঘাটে, মানে একটা রাজবাড়ি না কি, ওইখানে দেখালাম। হ্যাঁ, ওখানে দেখালাম। স্যার আমাকে যেগুলো বললো সবগুলোই ঠিক, মানে আপনার পাস্ট সবগুলো কি হয়েছে না হয়েছে সব কিন্তু বলেছেন ডক্টর গৌতম শাস্ত্রী। এবং আপনার ডেটা নিয়ে আপনার সঙ্গে কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীর আগে কখনো দেখা হয়নি, ওই প্রথম কিন্তু দেখা হয়েছিল, তাই কি? সেটা বলুন দর্শকদের। আমার কথা হচ্ছে, আমি টিভিতে দেখলাম, দেখার পরে ভালো লাগলো প্রোগ্রাম দেখে আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম। এত ভালো প্রোগ্রাম, এত ভালো কথা বলে, আমার খুব ভালো লেগেছে। আমি সেই দিনকেই রাত্রিবেলা কালীঘাটে দেখালাম। দেখানোর পরে আমাকে বললো এইটা লাগবে। আমার ঠিক আছে, তোমার ব্যবসা চলছিল, ব্যবসা একটু প্রবলেম হয়েছে, আমার কাছে আসবে, প্রতিকার করে দেবো, ঠিক হয়ে যাবে। আমি খুব খুশি। আমাকে তারাপীঠও যেতে বলেছিল, আমি বললাম তারাপীঠ আর যাবো না, আপনার বাড়িতে রথবন্ধে কালী পুজোয় যাবো। আমি খুব খুশি, আমার কাজ হয়েছে, মানে হয়েছে বলে আগে কাজ করিয়েছি। আচ্ছা আচ্ছা, এবার তা বলে আরো কাজ আছে, আমার কাজ আছে, 8:30 অব্দি, রাত 8:30 থাকতে হবে। মানে এটা কি আমার সঙ্গে স্বীকার করবেন দাদা যে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলে সাকসেসটা হাতের মুঠোয় পাওয়া যায়? ফার্স্ট টাইম তো এলাম আমি। এর আগে কাজ করিয়েছেন আপনি? না না, স্যারের কাছে করিনি, অন্য জায়গায় করেছি। কোনো আপনার মধ্যে কি এটুকু আশা জাগছে? স্যার আমাকে যেটা বলেছে, অরিজিনাল কথা বলেছে, আমার ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে সবই বলেছে। আমার ভালো লেগেছে, নির্দ্বিধায় আমি চলে এসেছি। তবে এখানে আসলে আশা করি ভালো লোকে, আমি তো এসে দেখলাম যে ভালো, লোকেরা আসুক, ভালো সাকসেসফুল পাবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার দিদির কাছে চলে যাই। দিদি, আপনার নামটা বলুন। আমার নাম দীপ্তি মন্ডল। দীপ্তি মন্ডল কোথা থেকে আসছেন? পাটানগর থেকে আসছি। পাটানগর থেকে দীপ্তি মন্ডল আজকের এই শুভ দিনে রটন্তী কালী পূজায় উনি চলে এসেছেন। মনের মধ্যে কি কোনো কিছু আছে যে এমন কিছু যে আজকের এই দিনটা আমি কাজে লাগাবো, আজকের এই শুভ দিনটা আমার জীবনের খুব মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিন, সেই বিষয়ে কি আপনি কিছু বলতে পারবেন? হ্যাঁ, আজকের দিনে আমরা অমাবস্যা, একাদশী, পূর্ণিমা আমরা এমনি পালন করি, মানে সেই হিসাবে এই দিনটা তো খুবই ভালো। তো আমার এখানে আসা তাৎপর্যটা আমি শুনতে চাইছি। তাৎপর্যটা হচ্ছে, আমার হাজবেন্ড ওই ফোনে ওনাকে ফোন করেছিলেন, ফোন করার পরে উনি বিগত 4 বছর আমাদের কি ক্রাইসিসের মধ্যে আমরা চলছি সেটা সঠিক বলে দিল একবার ফোন করতেই। এবং ওর ডেট অফ বার্থটা নিয়ে ওনার যে চার্টটা বার করেছিলেন, বার করে উনি পারফেক্ট আমাদের জীবনধারাটা বলে দিতে পারলো।
তো ওনার বলাতে আমারও খুব ভালো লাগলো। ও বললো যে দেখো এরম কিন্তু এমনটা কেউ বলতে পারেনি, কিন্তু ইনি পুরো ডিটেলসে বলে দিল যে আমরা কি সমস্যার মধ্যে চলছি, আমাদের কি হচ্ছে না হচ্ছে, তাহলে এনাকেই একবার দেখাই। তা সঙ্গে সঙ্গে ওই জন্যই মানে ফোন করে ওই দিনকেই দেখিয়েছি। তা উনি বললেন যে তোমার একটা রেমেডি দিতে হবে। তো রেমেডিটা দেওয়ার জন্য বললো যে আপনি এখানে এসে পরের সপ্তাহে নিয়ে যেতে পারেন, না হলে আমি 10 তারিখে যাব তারাপীঠে, ওখানেও আপনারা আসতে পারেন, না হলে 18 তারিখে অমাবস্যা মৌনী অমাবস্যাতে আমার বাড়িতে ক্রিয়া হবে এবং হোমযজ্ঞ হবে, ওখানে যদি আসতে পারেন ওখানেও এসে ধারণ করতে পারেন। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানেই আমরা আসবো, আপনার বাড়িতেই আসবো। তাই আমরা আজকে এসেছি। আজকে ওর ক্রিয়া হয়েছে এবং ওইটা ধারণ করিয়েছেন এবং পরবর্তী হোমযজ্ঞে হবে, সেটা দেখার অপেক্ষায় আছি। এবারে দেখি কি হয়, পড়ার পরে বিশ্বাস নিয়ে তো করছি। কিন্তু একটা ডেটাতে ডক্টর গৌতম শাস্ত্রী লাস্ট 4 ইয়ার্স পাস্ট হিস্ট্রি বলে দিয়েছে। এটা কিন্তু যথা কথা নয়, একেই বলে হচ্ছে কারিশমা। একদম এই জন্যই ওনাকে আমার ভালো লেগেছে যে চলো ওনার কাছেই চলো। এরকমটা তো কেউ এরকম তো বলতে পারেনি, কিন্তু ইনি ডিটেলসে বলে দিল যে আমাদের কি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, কি কি হচ্ছে, আমাদের কি হয়েছে সব বলে দিতে পারলো। যে একটা ডেট অফ বার্থ নিয়ে এভাবে বলে দেওয়াটা মুখের কথা নয়। তাহলে তুমি এত তো অনেক জায়গায় গেছো, তাহলে চলো ওখানেই চলো, দেখো কি হয়। ক্ষুদ্র একটা ডেটা তা থেকে বলে দেওয়া সত্যি অসম্ভব ব্যাপার। এই অসম্ভব তিনি সম্ভব করেন ডক্টর গৌতম শাস্ত্রী। হ্যাঁ, উনি তারাপীঠ মহাশ্মশানে গিয়ে মহাযজ্ঞ করেন, উনি কামাখ্যায় গিয়ে মহাযজ্ঞ করেন। এই অমাবস্যাগুলোতে কিন্তু আপনারা ওনাকে পাবেন তারাপীঠ মহাশ্মশানে, ওনাকে পাবেন কামাখ্যায়, ওনাকে পাবেন কঙ্কালীতলায়, বিশেষ প্রয়োজনে বেনারসে। বিভিন্ন অমাবস্যায় কিন্তু গুরুত্ব অনুযায়ী বা তথ্য অনুযায়ী তিনি চলে যান এইসব স্থানে এবং গিয়ে কিন্তু কঠিন থেকে কঠিনতর তন্ত্রক্রিয়া গুরুত্ব সহকারে করেন আপনাদের জন্য। বলছে ওর খুব শরীরটা ভালো থাকে না, তারপরে ওর চাকরি তো বলে কি আসতে পারে, বাধা আসতে পারে, বদনাম আসতে পারে চাকরি ওইখানে। তারপরে ওর মাঙ্গলিক দোষ আছে একটু, আর অনেক কটা দোষ আছে, স্যার ওগুলো কাটিয়ে দেবে। কিছু কথা না বলা যায় না, ঝর্ণাদি কিন্তু সেই কথাগুলো বলতে চাইছেন না। এগুলো সিক্রেট রাখাই প্রয়োজন, কেননা ব্যক্তিগত কিছু সমস্যা থাকে যে সমস্যার কথা একমাত্রই ডক্টর গৌতম শাস্ত্রী জানেন। প্রত্যেকেই ওই জন্য কিন্তু এখানে আসছেন। যেখানে কিছুই সম্ভাবনা থাকে না সেখানে কিন্তু সম্ভাবনার আশার আলো জাগান এবং বাস্তবে সেটা পরিণত করেন ডক্টর গৌতম শাস্ত্রী। হয়েছে হয়েছে সবার, আমার বৌমা ভালো হয়েছে। আমার কাকা শ্বশুর টশুর বাড়ির থেকে না সব বৌমা টোমারা সবাই আসে, সবাই এসে উপকার হয়েছে। তা ওদের সাথে আমার বৌমাকেও পাঠিয়েছিলাম। বৌমার বাচ্চা দুবার ওরকম হয়েছিল বলে স্যারের কাছে এসেছিলাম। এখন বৌমার মেয়ে হয়েছে, তাই এখন সব ভালো আছে। তাই আবার মেয়েরও হাত দেখালাম, মেয়ের খুব এসব বললো, তাই মেয়েকে আবার নিয়ে এসেছি। আপনার নাম? মিনতি মন্ডল, কোথা থেকে আসছেন আপনি? কৃষ্ণনগর ভীম। আচ্ছা, কি কারণে এসেছেন এখানে? বৌমার জন্য আচ্ছা, কি কোনো সমস্যার কারণে? সমস্যা, সমস্যা বলতে ওনার একটু ওনার মা মারা গিয়েছিল আগুনে পুড়ে, ভয় ভয় করে সবসময়। আপনার নামটা কি? অর্চিতা মন্ডল। অর্চিতা মন্ডল। অর্চিতা মন্ডলের মা মারা যায় এবং তারপর থেকেই ওনার একটা ভয় ভয় ভাব থাকে, যেন মনে হয় মা বোধহয় আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, এরকম ধরনের। হ্যাঁ, ছেলে ফোন করলো আপনাকে? ছেলে হঠাৎ করে মানে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার মানে ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সি আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা মানে যে ছেলে চলে গিয়েছিল, মানে বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলেই কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বললো যে আমি আসতে চাই বাবা। আসতে চাই বাবা। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজ এর পরেই
উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই বাড়ির সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের উপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার, কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম, একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম, না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, কত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে আপনি তো L1 হয়েছেন, 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছেন। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা অ্যাওয়ার্ড এসছে যে 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি। এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। এই জিনিসগুলো উনি বলেছিলেন, যে আমি যে জিনিসগুলো বলছি, ডক্টর গৌতম শাস্ত্রী উনি বলেছিলেন আমাকে, মানে একটা ভবিষ্যৎবাণী। আচ্ছা, আমি মানতাম না। বলেছিল আপনি এইসব কাজগুলো করবেন, আপনার সময়টা প্রচন্ড ভালো আসছে, তবে 7:30 চলে যাবে, কিন্তু আপনি ঘাবড়াবেন না। যদি কোনো অসুবিধা হয় আপনি আমার কাছে আসবেন, লাগাতার কন্ট্যাক্ট রাখবেন, তার জন্য কোনো পয়সা লাগবে না। তখন আমি বললাম যে ঠিক আছে, কখনো কখনো আমাবস্যায়, আজকে জাস্ট আমাকে ডেকেছিল, অনেক দুটো আমাবস্যায় মিস করেছি। আচ্ছা, এই প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনে, মানে 80% বলতে পারি। আমি 20% থেকে রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। তার মানে কিন্তু জগন্নাথ মিত্র স্বীকার করছেন যে 80% আমি 80% একদম বিলিভ করি। বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। থেকে উনি যখনই ইয়ে করবেন, 3-4টে ওনার কন্ট্যাক্ট আছে, ওনার কথাগুলো দেখুন, আমি বারবার বলি যে প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। যেগুলো শুনছিলেন তারা কিন্তু সেইভাবে নির্দিষ্ট ওয়েতে চলেছে এবং তাদের ক্ষেত্রে সেই সুফলগুলো পাচ্ছে। আপনারা তাদের মাধ্যমেও শুনছেন যে তারা নির্দিষ্ট ক্রিয়াগুলো করছে বা তাদের প্রতিকার, প্রতিবিধান নিয়েছে। তারপরে আমি যে গাইডলাইন দিয়ে তাদেরকে চলতে বলেছি সেইভাবে চলছে এবং তার কারণেই কিন্তু তাদের এই সুফল। দেখুন, আমি বারবার বলি নির্দিষ্ট তিথি নক্ষত্র সঠিকভাবে কাজ করতে হয়, সঠিক ওয়ে রয়েছে এবং তিথি নক্ষত্র খুব গুরুত্বপূর্ণ। যে আগামী দিনে যে এই শিবরাত্রি তিথি এবং তার আগের দিন, পরের দিন এবং তারপরে সেই অমাবস্যার তিথি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এবং এখন থেকে যে গত পূর্ণিমার দিন পর থেকে শুরু হয়েছে প্রত্যেকটা ক্ষণ গুরুত্বপূর্ণ এখন। এবং সেক্ষেত্রে আমি বারবার বলি যে দেখুন, এই যে আগামী অমাবস্যার তিথিটা, দেখুন শিবরাত্রির যোগ, অর্থাৎ এই চতুর্দশী তিথি সমাপ্তি হবে, অমাবস্যা শুরু হবে। এই যে ক্ষণ খুব গুরুত্বপূর্ণ, যাদের ক্ষেত্রে অশুভ যোগগুলো রয়েছে। কারো ক্ষেত্রে এই যে দেখুন, এই যে অমাবস্যা তিথি আমি এর আগেও আলোচনা করেছিলাম, দেখবেন যে এই যে বিশেষ করে চতুর্দশী তিথি এবং সেই দিন অমাবস্যার তিথি রয়েছে, অর্থাৎ শিবরাত্রি যার জন্য করা হয় যে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং আগামী দিনে যাতে একটা নির্দিষ্ট ওয়ে পায় প্রত্যেকটা মানুষ। এখন তো আগে যেমন শিবরাত্রি দেখবেন মেয়েরাই বেশিরভাগ করতো, এখন কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে তারা কিন্তু এই শিবরাত্রির দিন নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে তারা পুজো করছে এবং সেক্ষেত্রে নির্দিষ্ট সেই তাদের যে চাওয়া পাওয়া সেই জায়গাগুলো কিন্তু তারা কিন্তু পাচ্ছে। তাই এই কিছু নিয়ম আমি আপনাদেরকে বলবো এই শিবরাত্রির দিন, অর্থাৎ বলা হচ্ছে যে ত্রয়োদশী, এই ত্রয়োদশীর দিন থেকে অর্থাৎ শিবরাত্রির ঠিক আগের দিন বলা হচ্ছে নিষ্ঠার সঙ্গে নিজেকে শুদ্ধভাবে রাখা, অর্থাৎ আপনি খাওয়া দাওয়া যাই করুন না কেন বলা হচ্ছে সেখানে নিরামিষ আহার এবং সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে সেইগুলো পালন করবেন এবং মানে বলা হচ্ছে একদম সাত্বিক খাবার দাবার গ্রহণ করা। এবং তার পরের দিন যখন আপনি শিবরাত্রির তিথিটা পালন করবেন, অর্থাৎ চতুর্দশী তিথিটা পালন করবেন, সেক্ষেত্রে আপনারা জানেন যে এই যে শিবের যে এই নির্দিষ্ট পূজাটা
আমরা যত শিবের পুজোই করি না কেন সারা বছর ধরে, তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে এই শিবরাত্রি যোগ। এবং এই শিবের এখানে পুজো হয় 4টে প্রহর ধরে পুজো হয়, এবং 4টে প্রহরে আলাদা আলাদা দ্রব্য গুণ দিয়ে তাকে কিন্তু অভিষেক করা হয়, এবং এই অভিষেকের কিন্তু নির্দিষ্ট নিয়মও রয়েছে। এবং এই যে শিবরাত্রির যোগ, এটা মানে আমাদের যে বলা হয় যে দ্বাদশ যে জ্যোতির্লিঙ্গ রয়েছে সমস্ত জায়গায় একইভাবে সেখানে পূজিত হবেন তিনি, এবং সেই অভিষেক হবে। এবং এই যে প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর, এই নির্দিষ্ট প্রহরগুলোতে যে পুজো হবে সেখানে দুধ, দই, ঘি, মধু, এই 4টে প্রহরে 4টে দ্রব্যগুণ আলাদা আলাদা দিয়ে পুজো হয়। এবং সেখানে তাদের মনস্কামনা, এখানে মেন বলা হচ্ছে যে ভক্তদের মনস্কামনা। আপনারা জানেন শিবের আর এক নাম হচ্ছে আশুতোষ, অর্থাৎ তিনি অল্পতেই কিন্তু খুশি হন, অল্পতেই তার ভক্তের মনস্কামনা পূরণ করার চেষ্টা করেন। অর্থাৎ আপনি যে মনস্কামনা নিয়ে শিবের ওই নির্দিষ্ট দিনে পুজো করবেন, সেই মনস্কামনা তিনি পূরণ করার জন্য নির্দিষ্ট ওয়ে দেখিয়ে দেবে, মানে আপনাকে সঙ্গে সঙ্গে হয়ে যাবে না। দেখুন, মানুষের, আমরা তো প্রত্যেকে চাই যে আমি আজকে পুজো করছি কালকে যেন পেয়ে যাই, তা না। আপনার মধ্যে কিছু পরিবর্তন দেয়, কিছু ওয়ে, অর্থাৎ আপনি যে দিশা হারা হয়ে গেছিলেন, আপনি কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, সেই জায়গা থেকে আপনাকে বের করে নির্দিষ্ট পথ দেখায় আপনাকে, এবং যাতে আগামী দিনে আপনি ভালো জায়গায় যেতে পারেন। এবং ওই যে পথটা দেখানো হবে, আপনি কোন পথে আপনি গেলে পারে আপনার জীবনে সফলতা আসবে, সেটার জন্য কিন্তু অবশ্যই তার সঠিক গাইডলাইন এগুলোও মানতে হবে। তা সেই জন্য এই আগামী শিবরাত্রির তিথি, আবার বলছি, খুব গুরুত্বপূর্ণ তিথি। এবং আপনারা জানেন যে প্রতি বছরের নাই এবছরেও আমার নিজ গৃহমন্দিরে সেটা 15 তারিখ থেকে পুজো শুরু হবে, 16 তারিখের পুজো হবে। 16 তারিখে তো দেখুন, আমি এর আগেও বলেছিলাম যে এই যে 15 তারিখে যেটা হচ্ছে যে শৈব মতে পুজো হবে, আর পরের দিন সেক্ষেত্রে গোস্বামী মতে পুজো হবে, এবং তারপরে ওই তিথি সমাপ্তি, তারপরে অমাবস্যার তিথি, যেটা অমাবস্যার তিথি ধরে যে কাজগুলো আমার নিজ গৃহ মন্দিরে হয় সেইভাবে হবে। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? দাদা, আমি দমদম থেকে বলছি। দমদম থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ বলবেন ওনার। 1963 সাল। ডেটটা বলুন। 1963 সাল 17 অক্টোবর। 17 অক্টোবর 1963, রাত 11টা। রাত 11টা। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। কলকাতায় জন্ম আপনার। আপনার হাজবেন্ডের বিষয়ে তাই বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এখানে লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, তুলা রাশি, এবং চিত্রা নক্ষত্রের 3য় চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ জানা আছে? হ্যাঁ হ্যাঁ। কি জানতে চাইছেন আপনি হাজবেন্ডের বিষয়ে? জানতে চাইছি আমার হাজবেন্ডের বাবা সম্পত্তিটা ভালো আছে, এই বছর কি লেখাপড়িটা হবে? আপনাদের দেখুন, সম্পত্তি সংক্রান্ত যে বিষয় রয়েছে, সমস্যা রয়েছে, সেটা অবশ্যই এই বছরই হবে, কিন্তু এখনো 3 মাস বাদে। ঠিক আছে? কি মাসে হবে তাহলে? আগামী 3 মাস বাদে, মানে এটা হচ্ছে জানুয়ারি চলছে, মার্চ মাসের পর থেকে এর এফেক্ট শুরু হবে, এবং এই বছরের মধ্যেই কিন্তু আপনাদের সম্পত্তি সংক্রান্ত যে বিষয়ে ওনার ক্ষেত্রে সমস্যা আছে, সম্পত্তি সংক্রান্ত একটা সমস্যা রয়েছে, সেই জায়গাটা অনেকটা রিকভারি হয়ে গেছে, আর কিছু জায়গা রয়েছে সেটা এই বছরের মধ্যে হয়ে যাবে, একদম শিওর থাকুন। ঠিক আছে? ঝামেলা হবে না তো? না না, কোনো ঝামেলার জায়গা নেই। এখন দেখবেন যে সকলে মিলেই একটা সিদ্ধান্ত নেবে সম্পত্তিটা যাতে ডিস্ট্রিবিউট হয়ে যায়। কেমন? লেখাপড়িটা আটকে আছে, সব হয়ে গেছে। হয়ে যাবে, এটাও হয়ে যাবে, এই মধ্যেই হয়ে যাবে। কেমন? এটাই দেখাচ্ছে। স্বাস্থ্যটা কেমন থাকবে? হ্যাঁ, শরীর স্বাস্থ্য কেমন থাকবে? শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ওনার যে জায়গাটা দেখাচ্ছে, বিশেষ করে সেই রকম খুব খারাপ দেখাচ্ছে না এই মুহূর্তে। তবুও বলবো যে হার্টের কোনো সমস্যা আসতে পারে, হার্টের কোনো সমস্যা এবং চোখের কোনো সমস্যার ইঙ্গিত রয়েছে। কেমন? হ্যাঁ, তাহলে এই জায়গাটা একটু সাবধানে চলতে বলুন, আর তো সেরকম কিছু খারাপ নেই। কেমন? আর কিছু জানতে চাইছেন আপনি? হ্যাঁ, আর এবার কি সে মানে কাজ টাজ হবে? হ্যাঁ,
বুঝতে পারলাম না। কাজের জায়গাটা রয়েছে, চেষ্টা করতে বলুন। কাজের জায়গা যে কাজটা এখন কি করছে? তাহলে একটু লেখাপড়ি করছি আর কিছু কাজ। হ্যাঁ, লেখা জাতীয় মানে কোনো কাজের মধ্যে, ক্লারিক্যাল কোনো কাজের মধ্যে যুক্ত রয়েছে তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এমনি এমনি সেই কাজটা কি বাড়িতে নিয়ে এসে করে, বা কোনো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে করে? দেখার আছে, আমি একটু কাজ টাজ করতে চাই। কোনো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে করছে, তাই তো? এবং টেম্পোরারি বেসিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা রয়েছে, চেষ্টা করতে বলুন আগামী দিনে এই কাজের জায়গা যে কাজটা করছে সেই জায়গাটা আরো ভালো হবে। কেমন? ভালো হবে সেটাই দেখাচ্ছে, ভালো জায়গায় দেখাচ্ছে। কেমন? আর কিছু জানতে চাইছেন আপনি? ভালো থাকবেন, ঠিক আছে, ভালো থাকুন। দেখুন, যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছিলাম, যে এই শিবরাত্রির যোগ, কিছু নির্দিষ্ট নিয়ম তো রয়েছেই। আমি আপনাদেরকে বলেছি যে শুদ্ধাচারে এবং সর্বদাই, অর্থাৎ বলা হচ্ছে সব সময় আপনারা যতটা পারবেন নিজেকে সৎ রাখার চেষ্টা করবেন এই নির্দিষ্ট সময়। এবং এই সময়টা কিন্তু নেশার মধ্যে যাবেন না। মানে আপনি হয়তো বাবার ভক্ত বলে নেশার মধ্যে চলে গেলেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হবে। জেনে রাখুন এগুলো অনেকে হয়তো করে বসেন, হ্যাঁ, বাবার ভক্ত বলে, সেই জায়গাগুলো কিন্তু মেনে চলবেন, ঠিক আছে? নেশা, তার জন্য আমি এর আগে একটা এপিসোড করেছিলাম যে এই যে নেশা জাতীয় জিনিসগুলো বাবার যেটা দেওয়া হয় সেটা আপনি কতটা নিতে পারবেন, সেটা কি উদ্দেশ্য, প্রত্যেকটার একটা নির্দিষ্ট কলকের নির্দিষ্ট মানে রয়েছে। কলকে আমি এর আগে এপিসোড যেগুলো আছে আপনি দেখবেন যে ইউটিউব চ্যানেলগুলোতে প্রত্যেকটা লেখা বলা আছে যে কলকের কি নির্দিষ্ট কি বিষয় রয়েছে, কলকে কেন এবং সেটা কখন, তার কি মিনিংস, হ্যাঁ, সে তাৎপর্যপূর্ণ জায়গাটা, সেগুলো নিয়ে আলোচনা করেছি। তারপরে যে এই যে নেশা, যে জায়গাগুলো যেগুলো নেশার কিছু দ্রব্য দেওয়া হয় সেটা কেন দেওয়া হয় সেটারও নিয়ে আলোচনা করা হয়েছে। সেগুলো আপনারা আমার যে এপিসোডগুলো রয়েছে ইউটিউব চ্যানেলে, সেগুলো গেলে পরে আপনারা বুঝতে পারবেন। আর যেটা মেন বিষয় হচ্ছে, দেখুন, এই সময়টা আমরা শিবের অভিষেক করব বা শিবের পুজো করব, এবং নির্দিষ্ট নিয়ম মেনে। এবং তার কেন করি, কারণ এটা হচ্ছে আমাদের একটা বড় রকমের মানে আমাদের যে চাওয়া পাওয়া, আমাদের যে আশা, আমাদের যে মানে অ্যাকচুয়ালি বলবো যে শিবের কাছ থেকে যে আশীর্বাদ পাওয়া, সেটা আমরা সারা বছরের থেকে এই নির্দিষ্ট জায়গাটা বেশি গুরুত্ব দিই এই কারণেই, যাতে আমাদের যে জায়গাটা রয়েছে, যে সমস্যাটা রয়েছে, সেটা যেন পরিপূর্ণতা পায়, অর্থাৎ সেখান থেকে বেরিয়ে গিয়ে ভালো জায়গা পেয়ে যায়। এটার উদ্দেশ্যই করি। আর এই আবার বলছি, শিবের যে এই পুজোটা, এটা কিন্তু সারা বছরের থেকে সব থেকে গুরুত্বপূর্ণ। সেই জন্য এই পুজোটাকে অবশ্যই নিজেকে শুদ্ধভাবে করবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে দেখবেন যে দুধ, দই, ঘি, মধু, চিনি, এই যে নির্দিষ্ট জিনিসগুলো, দুধ কেন দেয়া হয়? মানসিক শান্তি দুধের জন্য, অর্থাৎ দুধ যে জন্য দিই আমরা, তাতে কি হয়, আমাদের মানসিক শান্তি লাভ হয়। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, আমার হাজবেন্ডের সম্পর্কে একটু জানবো। বলুন, ডেট অফ বার্থ বলবেন। ওনার নাম কি আছে? ডেট অফ বার্থ 12 ফেব্রুয়ারি 1980। 12ই ফেব্রুয়ারি 1980। 12ই ফেব্রুয়ারি 1980-তে জন্ম, তাই তো? হ্যাঁ, বলছি ওটা স্যার 11 ফেব্রুয়ারি রাত্রি 12:54, যেহেতু ওই জন্য 12 ফেব্রুয়ারি কারেকশন করে দিয়েছেন। আচ্ছা, 12ই ফেব্রুয়ারি 1980। আর তারপর টাইমটা বলুন। রাত্রি 12:54। রাত্রে 12:54। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান খড়গপুর। খড়গপুরটাই একদম মাত্র আর কি। খড়গপুরে জন্ম। স্বামীর বিষয়ে আপনি জানতে চাইছেন, স্বামীর বিষয়ে আপনি জানতে চাইছেন। দেখুন, এখানে যে জায়গাগুলো রয়েছে, কিছু নির্দিষ্ট কানেকশন রয়েছে, কিন্তু ওনার ক্ষেত্রে বর্তমানে যে জায়গাটা রয়েছে, অর্থ, কেমন, অর্থের জায়গাটা একটু ডিস্টার্ব রয়েছে। অর্থ খরচের জায়গাটা বেশি হচ্ছে, তুলনামূলক কর্ম যা করছে সেই অনুযায়ী, কিন্তু মানে যে হারে খরচ করতে হচ্ছে সেই অনুযায়ী অর্থ পাচ্ছে না। কেমন, এটার একটা কিন্তু নেগেটিভ জায়গা কিন্তু কানেকশন পেয়েছে। এটাই বিশেষ করে দেখাচ্ছে অর্থের জায়গা, অর্থের চাহিদা অনুযায়ী কিন্তু যোগান দিতে কিন্তু ব্যর্থ হচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে কিছু জমানো অর্থ বেরিয়ে যেতে পারে। কেমন, এটাই বিশেষ করে রয়েছে, জমানো অর্থ বেরিয়ে যাবে, এটাই বিশেষ করে দিচ্ছে। আর কি জানতে চাইছেন বলুন?
জানতে যে ওই যে বললেন না একটা বেড়ে গেছে, ওর বন্ধুকে অনেক টাকা পয়সা ধার দিয়ে দিতে, তো ওই টাকাগুলো কি ফেরত পাওয়ার আশা আছে? ওইটাই আমি জানতে চাই। টাকা পয়সা পাবেন, আপনি টাকা পয়সা পাবেন, কিন্তু যে টাকা পয়সা দেখা গেলো বেরিয়ে গেছে বা একটা সময় টাকাগুলোর কিছু জায়গায় ইনভেস্ট হয়ে গেছে, সেগুলো পাবেন কি পাবেন না এটাই আপনার প্রশ্ন, তাই না? এখানে যে কানেকশন রয়েছে, দেখুন ওনার ক্ষেত্রে কিছু লাইফস্টাইলের পরিবর্তন ভীষণ প্রয়োজন। আমি যতটা, আপনার হাজবেন্ড আছেন পাশে, তাহলে ভালো হবে। না না, থাকলে ভালো হতো, তাহলে ওনার সঙ্গে ডিরেক্টলি কথা বললে আরো ক্লিয়ার হতো। কারণ ওনার যে লাইফস্টাইলটা রয়েছে, ওই লাইফস্টাইলটার জন্য ওনার ক্ষেত্রে অর্থ নষ্ট হয়ে যাচ্ছে। কি বললাম বুঝতে পেরেছেন আপনি? এই জায়গাটা একটু চেক করার চেষ্টা করতে মানে এই বলবেন। মুহূর্তে ওই যাকে টাকাগুলো ধার দিয়েছে ও না ফেরত দিলে টাকাগুলো খুব সমস্যা আছে। আমি ওইটাই মেনলি জানতে চাই, প্রতিকার ধার এখন দেয়া যাবে না। এখন ওনার ক্ষেত্রে আগামী বছরের 2027-এর মার্চ মাস পর্যন্ত যা টাকা পয়সা ধার দেবে সেটা আর খুঁজে পাবেন না, রিটার্ন আসবে না। ভালো করে মাথায় রাখুন, টাকা পয়সা ধার তো দেয়াই যাবে না। আর ওনার ক্ষেত্রে যেটা দেখাচ্ছে, দিয়েছে হ্যাঁ দিয়েছে, মানে কাউকে দিয়েছে, সেটা রিটার্ন পাবে না আর। হবে না। না, আর যে উদ্দেশ্য দিয়েছে সেই উদ্দেশ্য কাজ হবে না। দেখুন আপনারা তাই হবে, হিসাব তাই হচ্ছে, আপনারা নিজেরা বুঝতে পারবেন না। আমি তো চার্ট দেখে বলছি আপনাকে, আপনার তাই হচ্ছে। তো টাকা পয়সা ধার দিয়েছেন সেগুলো পাচ্ছেন না, এটাই হচ্ছে আপনাদের, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এই জায়গাগুলো, এইগুলো তো সঠিক গাইডলাইন, এইগুলো নিতে হয়। সেটা আপনি আমার কাছে না নিলেও অন্য যাদের কাছ থেকে মনে হবে ভালো, তার কাছ থেকে কনসাল্ট করে, এইগুলো প্রত্যেকের ক্ষেত্রে বলছি। আপনারা যারা এই মুহূর্তে টিভি স্ক্রিনের সামনে রয়েছেন, আপনাদের জন্ম ছক আপনাকে কানেক্ট করবে এবং আপনার মানে সব ক্ষেত্রে লাইফস্টাইলের সব কিছু কিন্তু সেই প্রভাবিত করবে এই গ্রহ নক্ষত্র। সেই জন্য অর্থ কখন ধার দেবেন, অর্থ কখন নেবেন, বাড়ি কখন করবেন, বিবাহ কখন আপনার শুভ যোগ রয়েছে, এবং বিবাহের ক্ষেত্রে কখন কোন ধরনের, অর্থাৎ আপনার বিবাহের ক্ষেত্র পরিসর, পরবর্তী জীবনযাপন কেমন হবে, সেগুলো প্রত্যেকটা কানেক্টেড। সুতরাং সেই জায়গাগুলোকে দেখে তারপরে স্টেপ নেবেন। আপনি একটা গাড়ি কিনবেন, কোন কালারের গাড়ি কিনলে ভালো হবে এবং কোন সময়ে গাড়িটা কিনলে আপনার ভালো হবে। গাড়ি কেনা মানে একটা লাইবিলিটি, এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। গাড়ি কেনা একটা অ্যাসেট না, ওটা লাইবিলিটি। সম্পত্তি কিনবেন মানে জমি কিনবেন, সেটা অ্যাসেট। বাড়ি করবেন অ্যাসেট, গাড়ি কিনবেন ওটা লাইবিলিটি। আপনার এই লাইবিলিটি এই মুহূর্তে নেওয়ার মতো আপনার সমর্থন আছে কিনা, আগামী 5 বছর কেমন যাবে, এগুলো প্রত্যেকটা নিখুঁত ক্যালকুলেশন রয়েছে। সেটার বাইরে গেলে আপনার ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। আর সেই জন্যই বারবার বলি, যদি সমস্যা থাকে জন্মছকের, তার প্রতিবিধান করবেন। আপনার হাজবেন্ডের বিষয়ে যেগুলো বললাম বুঝতে পেরেছেন? ওনার ক্ষেত্রে কিছু মানে মাঝে মধ্যে প্রচন্ড রেগে যাবে এবং নিজের থেকেই দেখবেন ও নিজের থেকে আবার ঠান্ডাও হয়ে যাবে। তখন মনে হবে যেন আমি এটা ভুল করলাম। ওনার মাইন্ডে এটা এফেক্ট হয়, কেমন যে আমি ভুল করে ফেললাম, যে এতটা চেঁচামেচি না করলে হতো, কেমন এই জায়গাগুলো রয়েছে কিন্তু ওনার, সেটা আপনি বুঝতে পারবেন। এরকম হয়তো নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এই জায়গাগুলোর একটু প্রতিবিধান করিয়ে নেবেন। প্রতিবিধান অবশ্যই করাবেন। জন্মছকের যে কানেকশন রয়েছে, দেখুন ওনার ক্ষেত্রে কোনো বিপদগামী, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বাইরের কোনো বন্ধু সঙ্গ ওনার ক্ষেত্রে সব থেকে বিপদগামী, এবং সেই বিপদের মধ্যে একবার ঢুকলে পরে জীবনে বেরোতে পারবে না, এবং সেক্ষেত্রে বের করার জন্য তার জন্য কিন্তু যথেষ্ট ক্রিয়া আছে। তাহলে সেই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে বলবেন, না হলে কিন্তু ওনার সমস্যা হবে। আর জীবনে আপস অ্যান্ড ডাউন, যখন অর্থ আসবে প্রচুর অর্থ দিয়ে দেবে, আর যখন অর্থ নিয়ে যাবে একদম শেষ করে দেবে, যেটার মধ্যে দিয়ে এখন বর্তমানে চলতে হচ্ছে আপনাদের। একটা কথা বলছিলাম, আপনার কাছে প্রতিকার করালে কি এই জায়গাটা ঠিক করে দেবে? নিশ্চয় হবে, ঠিক আছে? আপনি বুকিং নাম্বারে ফোন করে নেন, যদি আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে চান বুকিং নাম্বারে ফোন করে নিন, ঠিক আছে? এবং এগুলো যত তাড়াতাড়ি সম্ভব, ফেলে যত রাখবেন দেয়ালে পিঠ থেকে যাবে। আমি বারবার বলি, যত ফেলে রাখবেন, 2 দিন পরে করবেন, 5 দিন পরে করবেন, দেয়ালে পেট থেকে যাবে, তারপরে আর কোনো এগোতে পারবেন না, পিছোতে পারবেন না, এমন পরিস্থিতি হয়ে যাবে। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার প্রতিবিধান এবং গাইডলাইন নেওয়ার চেষ্টা করুন। ভালো থাকুন, হ্যাঁ ভালো থাকুন। দেখুন এগুলোর, আমি বারবার বলি, এগুলোর প্রতিবিধান অবশ্যই রয়েছে, সঠিক গাইডলাইন রয়েছে। বহু মানুষ তারা প্রতিবিধান নিয়ে আজকের জায়গা ভালো রয়েছে। আর এই যে শিবের এই যে 4 প্রহরের পুজো,
চার প্রহরের পুজো অনেক ক্ষেত্রে অনেক জায়গায় হয় না, অনেক জায়গায় তারা একসঙ্গে করে দেয়। এটা মানে বিভিন্ন যে প্রতিষ্ঠিত যে শিব মন্দিরগুলো সেখানে 4টে প্রহরেই পুজো হয়, কিন্তু ঘরোয়া যে পুজোগুলো হয় সেটা এক প্রহরে একটা নির্দিষ্ট সময় অর্থাৎ ওই চতুর্দশী তিথির মধ্যেই পুজো করে নেয়। সেক্ষেত্রে কি দিতে হয় না, ওই পঞ্চামৃত সহ অর্থাৎ ওই দুধ দই ঘি মধু 4 প্রহরে যে পুজোগুলো হয় 4টে দ্রব্যগুণ দিয়ে সেটা একসঙ্গে অর্থাৎ দুধ দই ঘি মধু চিনি শর্করা মিশ্রণ করে তার সঙ্গে গঙ্গার জল দিয়ে সেটাকে যদি আপনি অভিষেক করেন পঞ্চামৃত সেটাকে বলা হয়, অর্থাৎ দুধ দই ঘি মধু চিনি দিয়ে পঞ্চামৃত বানিয়ে শিবলিঙ্গে আপনি অভিষেক করতে পারেন এবং ওই নির্দিষ্ট চতুর্দশী তিথিতে, তাতে আপনি আপনার শুভ ফল অবশ্যই পাবেন। আর আমি যেগুলো বলছিলাম যেগুলো প্রতিষ্ঠিত শিবলিঙ্গ রয়েছে বিভিন্ন জায়গায় সেক্ষেত্রেও কিন্তু ওই 4 প্রহরে পুজো হয়। এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নিয়ে যেটা আলোচনা করছিলাম, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রত্যেকটা জায়গায় এটা কিন্তু এই নির্দিষ্ট সময় কিন্তু পুজো হবে এবং সেটা একটা জায়গা বাদ দিয়ে, তাহলে সেই জায়গাগুলো সেগুলো আপনারা জানেন। হ্যালো, নমস্কার, নমস্কার স্যার। কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? সর্বাণী ঘোষ, ব্যারাকপুর থেকে। সর্বাণী ঘোষ, ব্যারাকপুর থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? তার বিষয়ে জানবো। ডেট অফ বার্থ বলবেন। 1/11/1996। 1/11/1996। টাইমটা রাত 10টা 15। 10টা 15 রাত্রে। রাত্রে 10টা 15। হ্যাঁ। রাত 10টা 15 জন্ম হয়েছে ব্যারাকপুরে। আচ্ছা, এটা কার বিষয়, আপনার নিজের বিষয় না? আমার নিজের বিষয়। নিজের বিষয়। 96-এ আপনার জন্ম হয়েছে তাই বললেন তো? হ্যাঁ। এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে, জন্ম লগ্ন হচ্ছে কর্কট লগ্ন মিথুন রাশি, জানা আছে এটা? হ্যাঁ। কর্কট লগ্ন মিথুন রাশি এবং তার সঙ্গে সঙ্গে পুনর্বসু নক্ষত্রের 3য় চরণে জন্ম। এমনি তো মানুষ হিসাবে তো আপনি একটা সময় খুব ভালো নাম ছিল, এখনো আছে, কিন্তু শরীরটা পারমিট করছে না, নার্ভের সমস্যা চলে এসছে, কেমন? কিন্তু মানুষ হিসাবে আপনি নো ডাউট ভালো, মানুষকে সেবা করার একটা প্রবণতা রয়েছে। কোনো দুস্থ মানুষ সামনে দেখলে আপনি নিজেই খুব দুঃখী হয়ে যান, মানে কষ্ট পান, ঠিক আছে? এইগুলো কিন্তু আপনার মধ্যে রয়েছে, কি হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, কিন্তু এখন বর্তমানে আপনার শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, শারীরিক সমস্যার ইঙ্গিত রয়েছে, নার্ভের সমস্যা বাড়তে পারে এবং গুপ্ত শত্রু আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। এই মুহূর্তে সমস্যাটা খুব কঠিন এবং সেই কারণে দেখবেন যে মাঝে মধ্যে আপনার রাত্রে ঘুম আসছে না এবং মাঝে মধ্যে আপনি দেখবেন যে কোনো অশরীরী আত্মার যে প্রভাব সেক্ষেত্রে আপনাকে সমস্যায় ফেলতে পারে। সেক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। আর মাছ মাংস এগুলো সন্ধ্যাবেলা বাড়িতে নিয়ে আসতে দেবেন না। কি বললাম? না স্যার, এগুলো সকালবেলা। কাঁচা মাছ মাংস কোনোদিন সন্ধ্যার পর বাড়িতে, সূর্য ডুবে যাওয়ার পর বাড়িতে আনতে দেবেন না, কেমন? না। তাতে কিন্তু আরো আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে বেশি। আর কি জানতে চাইছেন আপনি? আমার বিবাহ হলে কেমন হবে, তখন মধ্যে হবে একটু জানতে। বিবাহের ক্ষেত্রে বিবাহের যোগ বর্তমানে রয়েছে, বিবাহের যোগ রয়েছে, কিন্তু বিবাহ হতে গিয়ে হচ্ছে না, আটকে থাকছে, লাস্টে গিয়ে কেটে যাচ্ছে, কি হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। বিবাহের ক্ষেত্রে লাস্টে গিয়ে আটকে থাকছে, এগুলোর প্রতিকার করবেন, অবশ্যই প্রতিকার করবেন। যেটা বললাম প্রথমে, গুপ্ত শত্রু আপনার ক্ষেত্রে রয়েছে, হ্যাঁ। যার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, লাস্টে গিয়ে আটকে থাকছে। এগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন। বিবাহ সংক্রান্ত সমস্যা, বিবাহিত জীবনের সমস্যা, এই অর্থাৎ এই শিবরাত্রির যোগ ভীষণ গুরুত্বপূর্ণ। যেদিনকে নির্দিষ্ট তিথিতে শিব পার্বতীর বিবাহ হয়েছিল এবং সেই জন্য কিন্তু যাদের বিবাহ হচ্ছে না, যাদের বিবাহিত জীবনে সমস্যা, এই যোগটাকে কিন্তু কাজে লাগান, কেমন? খুব ভালো যোগ। আপনার ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা রয়েছে, এইগুলোর প্রতিকার করিয়ে নেবেন, ঠিক আছে? আর একটা যোগ রয়েছে আপনার ক্ষেত্রে, দেখবেন যে একটা সিমটম আপনাকে জাস্ট বলছি, একটু মানে আমাকে বলুন, শেয়ার করুন, যে আপনার স্কিনটা ড্রাই হয়ে যায়, স্কিন ড্রাই হয় হ্যাঁ। এবং মাঝে মধ্যে আপনি প্রচন্ড রেগে যান। হ্যাঁ, রেগে যাই। হ্যাঁ, এটার একটা কানেকশন রয়েছে এবং এটার জন্য আপনি বিপদে, মানে আপনি বহু মানুষের দ্বারা প্রতারিত হয়েছেন, বহু মানুষের দ্বারা প্রতারিত হয়ে গেছেন আপনি, এটার কিন্তু কানেকশন রয়েছে। আর
আপনি অনেক সময় দেখবেন যেটা সামনে মানে সঠিক কথা সামনাসামনি বলতে পছন্দ করেন, অপ্রিয় সত্যি কথা, অপ্রিয় সত্যি কথা সামনে বলে দেন, কোনো কাউকে ধার ধারেন না, ঠিক আছে? এটা কিন্তু আপনার ক্ষেত্রে একটা কানেকশন রয়েছে যার জন্য শত্রুতাও হয়। কি বললাম বুঝতে পারলেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। এইগুলোর একটু প্রতিকার করবেন, কেমন? শরীরটা আপনার ভালো নেই, এটা ক্লিয়ার, এখানে কানেকশন রয়েছে, কেমন? আর এই যে ভয় পাওয়া, মাঝে মধ্যে দেখবেন আপনি প্রচন্ড ভয় পাচ্ছেন, কোনো কাজ করতে গেলেও ভয় পাচ্ছেন, কেমন? এটা আপনার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ প্রভাব এবং আস্তে 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 শারীরিক প্রভাবের মধ্যে কনভার্ট হয়েছে আপনার এটা, এবং পরবর্তীতে আরো সমস্যার মধ্যে চলে যাবে। দেখবেন পরিবারের মানুষগুলো আপনাকে ভুল বুঝবে আগামী দিনে, এবং শুরু হয়ে গেছে এটা। কি হ্যালো, হ্যাঁ, কি হ্যাঁ কি না যেটা বললাম, পরিবারের মানুষগুলো আপনাকে ভুল বুঝছে। এখনো শুরু হয়নি, তো শুরু হবে। হ্যাঁ, ওই শুরু মানে জায়গায় চলে এসছে, ঠিক আছে? সাবধানে চলুন, আর এগুলো প্রতিকার করে নেবেন, কেমন? ভালো থাকুন। সিমটম গুলো বুঝতে পারছেন যে শুরু হবে মনে হচ্ছে এবার, হ্যাঁ? ঠিক আছে, ভালো থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন এই যে জায়গাগুলো আমি বারবার বলি, একটা একটা চার্ট, তার টোটাল কম্বিনেশন একটা চার্টের মধ্যে কানেকশন হয়ে রয়েছে। এগুলো প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে। আর যে এই যে বলছিলাম যে চার প্রহরে, এখানে যাদের ক্ষেত্রে বিবাহ হচ্ছে না, আমি ছোট্ট একটা টিপস আপনাদেরকে দিই। যাদের বিবাহ হচ্ছে না এই নির্দিষ্ট তিথিতে, শিবের এই যে পঞ্চামৃত দিয়ে আপনি যেমন শিবের পুজো করছেন, শিবের পুজো যেমন ভাবে করবেন পঞ্চামৃত দিয়ে, এবং সেক্ষেত্রে শিবের যে মন্ত্র রয়েছে নমো শিবায়, এই মন্ত্র আপনি জপ করবেন 108 বার যখন আপনি পঞ্চামৃত শিবলিঙ্গের উপর ঢালবেন। তারপরে হয়ে যাওয়ার পর তার সঙ্গে সঙ্গে কাঁচা, অর্থাৎ শুধু গঙ্গার জল বা পরিশোধিত জল, যারা অনেক দূরে আছেন, এই ইউটিউবের এই প্রোগ্রামটা বিভিন্ন দূরে দূরে যাবে এবং বিদেশ পর্যন্ত যাবে এটা, এবং সেই জন্য বলছি যারা দূরে আছেন তারা পরিশোধিত জল আর তার মধ্যে কালো তিল, এই দুটো মিশ্রণ করবেন, দিয়ে শিবলিঙ্গের ওপর ঢালবেন। বিবাহের বাধা অনেক সময় এটা কেটে যায়, কিন্তু জন্মছক কানেকশন আছে কিনা দেখতে হবে। এটা সবার জন্য নয়, যদি জন্মছকে নেগেটিভ ভাইব্রেশন থাকে তার প্রতিকার করতে হবে অবশ্যই, তারপরে এই কাজটা করলে পরে ভালো হবে। আর যাদের ক্ষেত্রে বিবাহের কিছু কিছু বাধা তৈরি হচ্ছে, অল্পর মধ্যে বিস্তর, অল্প বিস্তর, তাদের জন্য একটা ক্রিয়া বলি, কেশর আগের দিন ভিজিয়ে রাখবেন, কেশর, এবং ওই কেশরের জলটা দিয়ে শিবলিঙ্গের কিন্তু অভিষেক করবেন, এবং যখন অভিষেক করবেন তখন কিন্তু অবশ্যই নমঃ শিবায় এই মন্ত্র জপ করবেন 108 বার, এবং তারপরে আপনি আপনার মনস্কামনা জানাবেন। দেখবেন যে শিব, আমি আবার বলছি, শিব কিন্তু অল্পতেই তুষ্ট হন এবং আপনার সেই মনস্কামনা পূরণ করতে পারেন, ঠিক আছে? কোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি অভিক বলছি, সৌভিক বলছি। আমি ভাগ্নির জন্ম সম্বন্ধে জানতে চাই। অভিক না সৌভিক? কে? সৌভিক, সৌভিক, সৌভিক। আপনি সৌভিক বলছেন, যেটা কার বিষয়ে জানতে চাইছেন? ভাগ্নির সম্বন্ধে। একদম সময় কম। ভাগ্নের নাম কি? তনুশ্রী চ্যাটার্জি। ভাগ্নি হচ্ছে তনুশ্রী চ্যাটার্জি। ডেট অফ বার্থ বলুন। 2009, 21 জুলাই, 4:20 AM। 21 জুলাই 2009, তাই তো? হ্যাঁ, 4:20 AM। হ্যাঁ। 4:20 AM। জন্মস্থান কোথায়? পড়াশোনা কেমন হবে? পড়াশোনা বলছি, জন্মস্থানটা কোথায়? বাঁকুড়া। বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে বলছেন। এখানে যে দেখাচ্ছে যে জায়গাগুলো একদম সময় নেই, তবুও বলে দিচ্ছি পড়াশোনার জায়গা কিন্তু খুব খারাপ নেই, কিন্তু ওকে একটু গুরুত্ব দিতে হবে, মানে ওর সঙ্গ দোষ ওর ক্ষেত্রে খারাপ হবে, হ্যাঁ, বুঝলেন? সঙ্গ দোষের কারণে ওর পড়াশোনার জায়গায় ঘাটতি তৈরি হয়ে যাবে, এটাই বিশেষ করে ওর কানেকশন রয়েছে। তাছাড়া কিন্তু ভালো আছে চারটা, একটু মাধ্যমিক দেবে, ও কি পাস আউট হবে? হ্যাঁ হ্যাঁ হবে হবে। মানসিক চঞ্চলতা রয়েছে, মনে রাখতে কম হচ্ছে, মানে যতটা পড়ছে ততটা মনে থাকছে না, কারণ ওই পড়াশোনার সময় যদি চঞ্চলতা হয়, মানে মনটা যদি স্থির না হয়, তাহলে স্বাভাবিক প্রত্যেকটা মানুষের এরকম হয়। সেই জন্য ওর মধ্যেও রয়েছে সেই মানসিক চঞ্চলতা। মোবাইল বেশি ঘাঁটতে দেবেন না, আর পড়াশোনার জায়গাটাকে একটু ভালোভাবে গুরুত্ব দিয়ে গার্জিয়ানরাও দেখবেন এবং ওকেও দেখতে বলবেন, ঠিক আছে? তাতে মনে রাখতে পারবে এবং রেজাল্ট ভালো হবে। খারাপ খুব দেখাচ্ছে এটা, ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন আমি বারবার বলি, এগুলো প্রতিকার প্রতিবিধান রয়েছে। প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য আপনাকে আবার বলছি, কখন কি করলে আপনার ক্ষেত্রে শুভ হবে। যেমন এই আগামী
এই অমাবস্যা তিথি এবং তারপরে কিন্তু শিব চতুর্দশী তিথি খুবই শুভ যোগ। যাদের ক্ষেত্রে শারীরিক সমস্যা, যাদের ক্ষেত্রে সাংসারিক অশান্তি, যাদের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে সমস্যা, যাদের ক্ষেত্রে কেরিয়ার সংক্রান্ত কোনো রকমের বাধা বিপত্তি, সেইগুলোর থেকে বেরিয়ে আসার জন্য যেগুলো করণীয় সেটা এই নির্দিষ্ট দিনতে করিয়ে নেবেন। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।